হয়ে যাবে, ঠিক আছে? সেই ড্রয়িং আমি সরাইনি, ওইভাবেই আছে, আগের দিন তো শেষ হয়নি। আজকে আমরা রোমান সভ্যতা সম্পর্কে জানবো। এই রোমান সভ্যতা থেকে প্রশ্ন আসে, রোমান সভ্যতা কাকে বলে, এবং প্রশ্ন আসে রোমান সভ্যতার শিল্পকলা নিয়ে আলোচনা করে। হ্যাঁ, আচ্ছা, সবাই জয়েন হয়ে যান যেহেতু ক্লাস, সুতরাং সবাই জয়েন হয়ে যান। বোর্ড ভালো দেখা যাচ্ছে? দেখেন তো একটু সবাই, ভালো দেখতে পাচ্ছেন সবাই বোর্ড? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা প্রথমে লিখে ফেলবো, ঠিক আছে? যেটা হচ্ছে থিওরি ক্লাস। রোমান সভ্যতা ও শিল্পকলা, এটাই আজকে আমাদের বিষয়, টপিক। এখান থেকে যে প্রশ্নই আসবে আমরা পারবো। আজকের টপিক হলো রোমান সভ্যতা ও শিল্পকলা। মানে রোমান সভ্যতার উৎপত্তি, রোমান সভ্যতার বিকাশ, রোমান সভ্যতার সামাজিক অবস্থা, রোমান সভ্যতার পতন, এবং রোমান সভ্যতার সময়কাল, তার উত্থান, রোমান সভ্যতার শিল্পকলা, তার ভাস্কর্য, তার চিত্রকলা, তার স্থাপত্য, এগুলোই মূলত আজকে আমরা পড়বো, ঠিক আছে? এই কয়টাই টপিকস, ঠিক আছে? তাহলে আমরা যদি একদম ভূমিকায় যাই, যে রোমান সভ্যতার উৎপত্তি যদি প্রথমে যাই, যদি ভূমিকায় যাই, মূলত এই রোমান সভ্যতা মূলত কখন হয়? সেটা হলো যখন গ্রিক সভ্যতা উন্নয়নের চরম শিখরে, যখন গ্রিক সভ্যতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, গ্রিক সভ্যতা যখন উন্নয়নের চরম শিখরে, ঠিক সেই সময় একটি নতুন সভ্যতা গড়ে ওঠে। তারা বলে গ্রিক সভ্যতা যখন উন্নয়নের চরম শিখরে। ঠিক তখন নতুন একটি সভ্যতা গড়ে ওঠে। সভ্যতা গড়ে ওঠে, ঠিক আছে? এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ইতালি রোম শহরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল। ইতালি রোম শহরকে কেন্দ্র করে, ইতালি রোম শহরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে? মূলত গ্রিকরা উন্নয়নের যখন চরম শিখর, এটি আমরা এখানে গল্প আকারে বলতে পারি, যে গ্রিকদের যখন উন্নয়ন ঘটেছে তখন এই সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু এই সভ্যতা যত উন্নয়ন ঘটে তত গ্রিক সভ্যতা কিন্তু অম্লান হয়ে যায়, বা গ্রিক সভ্যতা মানে সেই জৌলুস কমে যায় রোমান সভ্যতার প্রেক্ষাপটে। গ্রিক সভ্যতা আগে তৈরি হয়েছে, পরবর্তীতে এসেছে রোমান সভ্যতা, কিন্তু রোমান সভ্যতা যখন যত উন্নত শিখরে ওঠে, গ্রিক সভ্যতা ততই বিলীন হয়ে যায়।
গ্রিক সভ্যতা এভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। কিন্তু রোমান সভ্যতা দীর্ঘদিন টিকে ছিল এবং এদের একটা নিজস্ব ধারা ছিল রোমান সভ্যতা। গ্রিক সভ্যতা মূলত ভাস্কর্যের জন্য বিখ্যাত। মূলত রোমানরা বেশি বিখ্যাত, এর কারণ হলো রোমানরা গ্রিক সংস্কৃতিও কিছুটা ধারণ করেছিল তাদের নিজেদের ভেতরে, যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, গ্রিক সংস্কৃতির কিছু অংশ আবার তাদের নিজস্ব সংস্কৃতি আছে। এই দুইটা সংস্কৃতি একসাথে মিলিত হয়ে মূলত এই সভ্যতা দীর্ঘস্থায়ী হয়। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা লিখে নিয়েছেন, পরের অংশে যাব। জি স্যার, লেখা হয়েছে। এবার আমরা জানি যে সময়কাল, সময়কালটা কখন, এটা আমরা শর্ট করে করব। যেহেতু প্রশ্ন আসবে শর্ট শর্ট, এখান থেকে 5 মার্কের 2 মার্কের প্রশ্ন আসবে, 5 মার্কের আর 2 মার্কের প্রশ্ন আসবে। দেখতে আমরা সময়কালটা দেখি, রোমান সভ্যতার সময়কাল। আমরা জানি যে বিশেষ করে রোমান বলতেই ল্যাটিনকে বোঝায়, তাই না? তাহলে আমরা এই রোমানদেরকে ল্যাটিনও বলতে পারি। ল্যাটিন জাতির একজন রাজা ছিল, ছিলেন, যার নাম রোমিওলাস। তার নাম ছিল রোমিওলাস। ল্যাটিন জাতির একজন রাজা ছিল যার নাম ছিল রোমিওলাস। মূলত তার নাম করে এই মূলত রোমান সভ্যতা নাম, তার নাম অনুসারেই রোমান সভ্যতার নামকরণ করা হয়। ভাইয়া এই যে মিউট করে রাখছে, দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা, সবাই করেন, বন্ধ করে দেন। মূলত বলছে ল্যাটিন জাতির একজন রাজা ছিলেন যার নাম মূলত এই সভ্যতার পরিবর্তন করা হয় কিছু 8ম শতকে। এই সভ্যতার গোড়াপত্তন করা হয়। রনি আপনি ঠিক আছে, 8ম শতকে। আপনারা দেখেন 2-1 জনের জন্য কিন্তু এই ক্লাসটা একেবারেই ভেস্তে যায়। ঠিক আছে, আমি যেভাবে সাজিয়ে দিয়েছি এভাবে করে নিলে আপনাদের কোনো টপিকসই বাদ থাকবে না। আর 5ম শতকে এই সভ্যতার পতন হয়, খ্রিস্টপূর্ব 5ম শতকে। খ্রিস্টপূর্ব আপনারা জানেন, খ্রিস্টপূর্ব হলে কমলে হলো বেশি সাল। খ্রিস্টপূর্ব 5ম শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে এই সভ্যতার পতন হয়। এই সভ্যতার পতনের ইতিহাস অনেকেই জানেন। মূলত আহ এখানে পারস্যের সম্রাট গ্রেট সাইরাসের নাম অনেকে শুনেছেন। মূলত তার আক্রমণের কারণে এটা ধ্বংস হয় বলে আমরা জানা যায়। অনেকেই সাইরাসের নাম জানেন, তাই না? জানেন না? দ্য গ্রেট সাইরাস। পূর্ব 8ম শতকে এই সভ্যতা খ্রিস্টপূর্ব 5ম শতকে এ সভ্যতার পতন হয়। খ্রিস্টপূর্ব 5ম শতকে সভ্যতার পতন হয়। আর খ্রিস্টপূর্ব 8ম শতকে সভ্যতার গোড়াপত্তন হয়। আচ্ছা, 8ম থেকে 5ম শতাব্দী পর্যন্ত সময়কালকে মূলত এই রোমান সভ্যতার সময়কাল ধরা হয়। এটা লিখতে পারেন আপনারা। 8ম থেকে 5ম খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে মূলত
এই রোমান সভ্যতার সময়কাল ধরা মূলত এই 300 বছর। ঠিক আছে, মুছে দেবো কি? হ্যাঁ আচ্ছা, এই যে পারস্যের রাজাদের আক্রমণে, পারস্যের রাজা সম্রাট গ্রেট সাইরাসের আক্রমণে এই মূলত এই রোমান সভ্যতার পতন হয় বলে জানা যায়, কিন্তু আরো অনেকগুলো কারণ আছে, সামাজিক, অর্থনৈতিক, রাজনীতি, আমরা সেটা যাবো আস্তে 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 আমরা এখানে ঢুকবো, আমরা দেখি আর কি কি বিষয়গুলো আছে। কিছু কিছু জিনিস আমি গল্প আকারে বলবো, আপনারা কোড করে লিখে নেবেন, ওটা এত লেখা সম্ভব না। এই রোমান সাম্রাজ্যকে দুইটি শ্রেণী, মানে মানুষের দুই শ্রেণী ভাগ করা হতো। মানুষকে মানুষকে দুই ভাগে ভাগ করা হতো। দুই ভাগে ভাগ করা হতো। এক নম্বরে ছিল পেট্রিশিয়ান। নাম্বার হলো পেট্রিশিয়ান, আর নাম্বার 2 হলো প্লিবিয়ান। নাম্বার 2 হলো প্লিবিয়ান। এই নাম্বার 1 হলো পেট্রিশিয়ান আর একটা হলো প্লিবিয়ান। এখন যদি বলি পেট্রিশিয়ান কারা আর প্লিবিয়ান, এটা একটা গল্পের ব্যাপার, আমি গল্পে আকারে বলছি, এটা আর এতটা লেখা সম্ভব নয়, ক্লাস শেষ করা যাবে না। পেট্রিশিয়ান হলো যারা রাজা ছিল, রাজা, তারপরে ধর্মীয় গুরু, ঠিক আছে, তারপরে রাজদূত, এরকম যারা ছিল তারা মানে এক কথায় যারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, যারা সম্ভ্রান্ত ছিল তাদেরকে বলা হয় পেট্রিশিয়ান। আর এই প্লেবিয়ান হল সাধারণ জনগণ। প্লেবিয়ান হলো সাধারণ জনগণ। এখন আমার কথা হলো এই পেট্রিশিয়ান আর প্লেবিয়ানদের ভিতরে আহ ঝামেলা তৈরি হয়, কারণ হলো পেট্রিশিয়ান যারা ছিল তারা অনেক বেশি সুবিধা পেত, যেহেতু তারা রাজা এবং ধর্মীয় গুরু এবং পুরোহিত আমরা যা বলি, তারা অনেক বেশি সুবিধা পেত, কিন্তু প্লেবিয়ান মানে সাধারণ জনগণ এই সুবিধা থেকে অনেকটা বঞ্চিত ছিল তারা। এখন এই বঞ্চিত হইতে 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 একটা পর্যায়ে গিয়ে পেট্রিশিয়ানদের সাথে প্লেবিয়ানদের একটা যুদ্ধ হয়, মানে সাধারণ শ্রেণীদের সাথে বণিক শ্রেণীর বা উচ্চ শ্রেণীদের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে মূলত এই পেট্রিশিয়ানরা পরাজিত হয়। এই যুদ্ধে এই পেট্রিশিয়ানরা পরাজিত হয়। শরীফুল, গ্যালাক্সি A10 আপনি মিউট করে ফেলেন, ঠিক আছে। এখানে যখন পরাজিত হয় তখন সাধারণ মানুষরা ক্ষমতায় যায়, সাধারণদের ভিতরে যারা নেতৃত্বে ছিল তারাই ক্ষমতায় যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই, যখন প্লেবিয়ানরা ক্ষমতায় যায় সাধারণ জনগণ মনে করেছিল এবার হয়তো আমাদের শান্তি, এবার হয়তো বা সম্পদের সুষম বন্টন হবে, আমরা সুবিধা পাবো। কিন্তু ঘটনাটা ঘটে ঠিক একই রকম পেট্রিশিয়ানদের মতোই। এই প্লেবিয়ান যারা মূলত ক্ষমতায় যায়, এই ক্ষমতালোভী কিছু মানুষ মূলত সেই ক্ষমতাকে পুঁথিগত করে এবং ঠিক একইভাবে এই পেট্রিশিয়ানদের মতোই আচরণ করতে থাকে, ঠিক আছে। মূলত রোমানরা আইনে বেশি, সব থেকে বেশি পারদর্শী, আমরা হাম্মুরাবির আইন কথা জানি। মূলত এই এই ঘটনাগুলোর পরের যে ঘটনাগুলো ঘটে সেটাই মূলত এই রোমান আইন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে। এটা হলো এই পেট্রিশিয়ান এন্ড প্লেবিয়ানদের ঘটনা, ঠিক আছে। এটার প্রেক্ষাপটে আমরা পরে যাব রোমানদের ধর্মীয় বিশ্বাস এবং তারপরে যে রোমান সভ্যতার অবদান, ঠিক আছে। তাদের ধর্ম ছিল, যদি বলি ধর্ম, মূলত তারা পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল। মূলত বিভিন্ন দেবদেবী এবং পশু পাখি ইত্যাদি পূজা করত, ঠিক আছে। মূলত তারা পৌত্তলিক ধর্মের অনুসারী ছিল।
এই পত্তলি বানান কি ঠিক আছে আমি জানি না, হ্যাঁ এই বানানটা লিখে নিন। তারা পৌত্তলিক ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আরেকটা জিনিস জেনে নিন, রোমানদের যে রাজা ছিলেন তার নাম ছিল কনস্ট্যান্টিনোপল, এটা লিখে নিন। এই কনস্ট্যান্টিনোপল শহর নিয়ে কিন্তু অনেক ঘটনা আছে। মূলত এই কনস্ট্যান্টিনোপল শহর জয় করেন, যেটা এখন তুরস্ক, যেটা আমরা দেখি, এটা জয় করেন মেহমেদ খান, সুলতান মেহমেদ খান। ঠিক আছে, সুলতান মেহমেদ খান এটা জয় করেন। মূলত কনস্ট্যান্টিনোপল তাদের রাজা ছিলেন ছিলেন ঠিক আছে, তাদের একজন রাজা ছিলেন, নাম ছিল কনস্ট্যান্টিনোপল। মূলত এই কনস্ট্যান্টিনোপলের নাম অনুসারে মূলত ওই শহরের নামকরণ করা হয়। কনস্ট্যান্টিনোপলের নামকরণ করা হয় মূলত তাদের রাজার নাম অনুসারে। পরবর্তীতে এই কনস্ট্যান্টিনোপল জয়, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে কোনো একজন নেককার ব্যক্তি এই কনস্ট্যান্টিনোপল জয় করবেন। ঠিক আছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। পরবর্তীতে এই কনস্ট্যান্টিনোপল জয় করেন মেহমেদ খান, ফাতিহ মেহমেদ খান নামে পরিচিত ছিলেন তিনি। ঠিক আছে, যেটা আধুনিক তুরস্ক বা ইস্তাম্বুল যেটা বলে, এই আধুনিক তুরস্কের কথা যদি আমরা বলি, তুর্কিস্তান। ঠিক আছে, মূলত তুরস্কের ইস্তাম্বুল শহরের কথাই আমরা বলছি, যেখানে কনস্টান্টিনোপল কথা হয়েছে। আপনার লেখা হয়ে গেছে? তাহলে প্রথমে তারা পৌত্তলিক ধর্ম অনুসারী ছিলেন, পরবর্তী খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে তাদের রাজা ছিল কনস্ট্যান্টিনোপল, এইভাবে লিখতে পারেন আপনারা, এটা বোঝার জন্য। আমি কি মুছে দেবো? এই জন্য একটু বলবেন। না স্যার, মুছেন না আচ্ছা স্যার, আমার লেখা শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার মুছে দেন, হয়েছে। দিলাম। মূলত রোমানদের সব থেকে বড় অবদান হলো আইনের ক্ষেত্রে। ঠিক আছে, রোমান আইন, যেটা হাম্মুরাবির আইনের কথা আমরা বলি, রোমানদের সব থেকে বড় আইন, বড় বড় যে অবদান, অবদান রোমানদের বড় অবদান হলো আইনের ক্ষেত্রে। আইনের ক্ষেত্রে তাদের আইনটা এরকম ছিল, হাতের বদলে হাত, নখের বদলে নখ, চোখের বদলে চোখ। এই আইনগুলো কিন্তু ওই সময় মূলত শুরু হয়, এই প্রথম। ঠিক আছে, তাদের আইনগুলো ছিল খুব কঠিন। কেউ কারোর জমির ফসল কেটে নিয়েছে, তার জমির ফসল কেটে নাও। কেউ হাত কেটে নিয়েছে, তার হাত কেটে নাও। কেউ চোখ বের করে নিয়েছে, তার চোখ। কেউ হত্যা করেছে, তাকে হত্যা করো। ঠিক এরকমই আইন ছিল সেই সময়। এই আইনগুলোকে তিন ভাগে ভাগ করা হতো। এই আইনকে একটা হলো বেসামরিক আইন, এক। নাম্বার দুই হলো জনগণের আইন।
নাম্বার 3 হলো প্রাকৃতিক আইন। প্রাকৃতিক আইন এই যে আইন ছিল, এই বিষয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, যদি গেলে বেশি দেরি হয়ে যাবে। আমরা এখন নাম্বারটা কি রোমান লিখছেন? প্রাকৃতিক আইন। প্রাকৃতিক আইন, বেসামরিক আইন, জনগণের আইন আর প্রাকৃতিক আইন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার জানি আমরা রোমান সভ্যতার পতনের কারণ। কেন পতন হয়েছিল রোমান সভ্যতা? ঠিক আছে। এক নম্বর হলো মূলত সামাজিক কারণ। সামাজিক অবক্ষয় হয়েছিল। নাম্বার 2 হলো অর্থনৈতিক কারণ, অর্থনীতি ভেঙে গেছিল এবং বন্যা হয়েছিল। সামাজিক অর্থনৈতিক। নাম্বার 3 হলো দক্ষ শাসকের অভাব। দক্ষ শাসকের অভাব। 4 নম্বর হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রাকৃতিক দুর্যোগ, তাহলে দক্ষ শাসকের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক, রাজনৈতিক, এরকম অনেকগুলো আছে। তারপরে আছে মূলত দাসপ্রথাও বলতে পারি আমরা। দাসপ্রথা, সেই সময় দাসপ্রথা কিন্তু অনেক বেশি ছিল। দাসপ্রথা মূলত রোমান সভ্যতা পতনের একটা বড় কারণ। এই কারণগুলো মূলত রোমান সভ্যতা পতন হয়। মূলত সামাজিক ভাবে মূলত ভেঙে পড়েছিল শাসন বা কার্য। রাজনৈতিক ভাবে দক্ষ রাজা ছিল না বা দক্ষ ছিল না, দক্ষ শাসক তৈরি হতে পারেনি। প্রাকৃতিক ভুল দুর্যোগ গেছে, ঘটেছিল। মানে তাহলে বলছিলাম মন্তেশ্ব হবে। সরি, ধন্যবাদ। দাসপ্রথা। হয়ে গেলে আপনারা সিগন্যাল দিবেন, ঠিক আছে। শেষ হয়ে গেছে। আচ্ছা, মুছে দিলাম। রোমান শিল্পকলা। রোমান শিল্পকলার কথা বলি, আমরা চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্যের কথা বলি। মূলত রোমানদের সব থেকে বড় অবদান হলো স্থাপত্যে। রোমানদের সব থেকে বড় অবদান হলো রোমান স্থাপত্য। তারা অসংখ্য স্থাপত্য তৈরি করে গেছেন। ঠিক আছে। রোমান স্থাপত্য। ঠিক আছে, আমি এটা দীর্ঘস্থায়ী করবো না, সময় আর কতটা আছে দেখি, দ্রুত করে দেবো। সময় আর কতটা আছে কেউ বলতে পারবে?
কলোসিয়াম বা এমপি থিয়েটারে আচ্ছা, রোমান স্থাপত্যের মধ্যে সব থেকে বড় যেটা সেটা হলো কলোসিয়াম বা এমপি থিয়েটার। এখানে কলোসিয়াম বা এমপি থিয়েটার কি সেটাকে আমাদের জানতে হবে। কলোসিয়াম বা এটা হলো সপ্তম আশ্চর্যের ভিতরে একটি। মূলত এই যে আমরা দেখি ইতালিতে গেলেই এটা দেখা যায় মূলত। বিশেষ করে ওই যে মুকুটের মতো, যারা ট্রয় মুভি দেখেছেন তারা দেখতে পারেন যে এটা এক ধরনের মাঠ, এক ধরনের হলো গ্যালারি দেখায়, যার ভিতরে বিভিন্ন রকমের খেলাধুলা অনুষ্ঠান হয় আর পাশ থেকে মানুষ দেখে। এটা আমি আরো ভালোভাবে বোঝাতে পারি। সেটা হলো যে আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে সিনেমার ভিতরে যে কিছু মানুষ ভেতরে ছেড়ে দেওয়া হয় আর পাশে আহ দর্শকরা থাকে, রাজারা থাকে। দর্শকরা দেখে এই যে মানুষে মানুষের লড়াই, কেউ কাউকে মেরে ফেলতে হবে অথবা মানুষের সাথে পশুর লড়াই, ঠিক আছে? এরকম এই যে ঘটনাগুলো ঘটে মূলত এই বড় যে বিশাল বড় একটা প্লেগ্রাউন্ড, এবং সেই প্লেগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো গ্যালারি, ঠিক আছে? এই গ্যালারি বেষ্টিত প্লেগ্রাউন্ডই মূলত এই কলোসিয়াম বা এমপি থিয়েটার। আমি যা বলছি আপনারা কি কেউ কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। কেউ একজন বুঝতে পেরেছেন যে আসলে আমি কোনটা বলতে চাইছি? যে এখানে কি বর্বরতার একটা ঘটনা ছিল সেই সময়, যে এই কলোসিয়াম বা এমপি থিয়েটারের ভিতরে দর্শকরা যেহেতু সাধারণ দর্শকদের হয়তো অত বেশি ছিল না, কিন্তু তারা ওর ভিতরে যেত অতিথির আমন্ত্রণে, এবং সেখানে খেলা দেখানো হতো বিভিন্ন, সেটা জীবন মৃত্যুর বিভিন্ন রকমের খেলা দেখানো হতো। হয়তো বা কোনো পশু, কোনো হিংস্র পশুর সাথে মানুষের লড়াই দিয়ে তারা মানুষ দেখছে, সেটা এক বড় বড় ঘটনা ছিল। অথবা বড় বড় খেলা হতো, বিভিন্ন রকমের প্রোগ্রাম হতো এই কলোসিয়াম বা এমপি থিয়েটার। এটা একটা বিশাল বড় স্থাপনা যেটা এখনো পর্যন্ত টিকে আছে, তার ভাঙা অংশ ওটা মুকুটের মতো দেখায়। কলোসিয়াম বা এমপি থিয়েটার এটাই মূলত রোমানদের সব থেকে বড় স্থাপনা। হ্যাঁ, আজও পর্যন্ত বিশ্বাস হয়ে আছে, ঠিক পিরামিডেরই মতো। ঠিক আছে, এই কলোসিয়াম বা এমপি থিয়েটার যেটা বলেছি এটা অনেকে হয়তো বুঝতে পেরেছে। নাম্বার 2, পার্থেনন মন্দির। পার্থেনন মন্দিরটা মূলত এটা একটা মন্দির যেখানে মূলত এই এটা অনেক আহ, উম, কি বলবো, সেটা হলো এই যে মন্দিরের দেয়ালে অসংখ্য স্থাপত্য, অসংখ্য চিত্রকলা, অসংখ্য ভাস্কর্য তৈরি করা। এটি মূলত একটি মানে রোমানদের সব থেকে বড় তীর্থস্থানও বলা যায়। ঠিক আছে, এখানে মূলত তারা এই অনেক বড় করে এই মন্দির তৈরি করা হয়েছিল এবং অনেক জাঁকজমকপূর্ণ ভাবে। এটা একটা অন্যতম স্থাপনা, রোমান স্থাপনা আমরা বলতে পারি যে রোমানদের সব থেকে বড় স্থাপনার মধ্যেও পার্থেনন মন্দির অন্যতম। এটার ঠিক আছে, তথ্য গবেষণা ও প্রকাশনার ডাইরেক্টর নেই বর্তমানে। নাসির, নাসির ভাই, হ্যালো, হ্যাঁ নাসির, বলছিলাম। জি জি। মনে হয় আপনার এটা অডিওটা অন হয়ে গেছে, তো শোনা যাচ্ছে মানুষ, তো একটু বন্ধ করে দিতেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে আছে কলোসিয়াম বা এমপি থিয়েটার আর হলো পার্থেনন মন্দির। আচ্ছা, নাম্বার 3 যাই, এটা হলো ব্যাজিলিকা। ব্যাসিলিকা, ব্যাসিলিকাটা কি? এটা যেখানে আইন প্রণয়ন করা হতো, আমাদের যে কঠোর আইন, সেই আইন প্রণয়ন করা হতো এই জায়গায়, যেটার নাম ছিল ব্যাসিলিকা। এটা একটা জায়গা। নাম্বার 4 হলো বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভ, স্তম্ভ, এই বিজয় স্তম্ভ মূলত রোমানরা যদি কোনো কিছু জয় করতো বা ভালো কিছু করতো, মূলত
তার প্রতীকস্বরূপ মূলত একটা স্তম্ভ তৈরি করতো, সেটাকে বলে বিরাট স্তম্ভ। এবং তারা 5 নম্বরে আমরা বলতে পারি অগণিত বাঁধ, সেতু, বিভিন্ন রকমের ব্রিজ, কালভার্ট তারা তৈরি করেছেন। বাঁধ, সেতু, অগণিত স্তম্ভ তৈরি করেছে এরকম, ঠিক আছে। এটাই মূলত রোমান স্থাপত্য, ঠিক আছে। তবে এটা কলোসিয়ামটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মূলত এটা একটা গ্যালারি, যে গ্যালারির ভিতরে মানুষ মূলত, অথবা এটা একটা বড় স্টেডিয়াম যেখানে আহ, আমরা এভাবে বর্ণনা দিতে পারি যে এখানে প্রশ্ন হতে পারে কলোসিয়াম কি। কলোসিয়াম বা এমপিথিয়েটার মূলত রোমান সাম্রাজ্যের সব থেকে বড় স্থাপত্যের ভিতরে একটি। এই স্থাপত্যটি মূলত এখনো দাঁড়িয়ে আছে, যা সপ্তম আশ্চর্যের ভিতরে একটি। মূলত এটি একটি গ্যালারি অথবা একটি স্টেডিয়াম বলতে পারি, যার ভিতরে মানুষ হতো এবং সেখানে খেলাধুলো করা হতো, ঠিক আছে। বিভিন্ন রাজারা সেখানে তারা উৎসব বা আমোদ প্রমোদ করতেন, ঠিক আছে। এবং দর্শকরা এটা সেটা উপভোগ করতেন। এরকম কিছু আমাদের পার্সোনাল মন্দির, মূলত এটি একটি মন্দির যা রোমান স্থাপত্যের অন্যতম মন্দির, ঠিক আছে, যেখানে প্রত্যেকটি দেয়ালের গায়ে অসংখ্য চিত্রকলা ফুটে উঠেছে। মন্দিরটি অনেক বৃহৎ এবং আজও পর্যন্ত রোমান সাম্রাজ্যের ঐতিহ্য হিসেবে পার্থেনন মন্দিরের নাম উজ্জ্বল হয়ে আছে। ব্যাসিলিকা এটা মূলত আইন প্রণয়নের ঘর। বিজয় স্তম্ভ মূলত তারা যারা বিজয়ী হয় তখন সেটা তার স্মৃতিস্বরূপ একটা স্তম্ভ তৈরি করেছিল, সেই স্তম্ভগুলোকে বলা হতো বিজয় স্তম্ভ। বাঁধ, সেতু এবং অসংখ্য স্থাপনা তৈরি করেছিলেন রোমান সম্রাট। এটা হলো মূলত রোমানদের স্থাপত্য। আমি একটু মুছে দেবো, একজন বলবেন যদি। জি স্যার। হ্যাঁ জি দেন স্যার। ভাইয়া। এবার আসে রোমান ভাস্কর্য। আমি বলেছিলাম যে রোমান ভাস্কর্য মূলত গ্রিকদের প্রভাব দেখা যায়। আমরা লিখতে পারি যে রোমান ভাস্কর্যে গ্রিক ভাস্কর্যের মতো প্রভাব দেখা যায়। রোমান ভাস্কর্যে গ্রিক ভাস্কর্যের যে প্রভাবটা মূলত রোমান ভাস্কর্যে দেখা যায়, ঠিক আছে। আমরা এখানে লিখে দেব গ্রিক ভাস্কর্যের প্রভাব দেখা যায়। মূলত রোমান ভাস্কর্যগুলোর ভিতরে আমরা দিই হেড অফ রোমান প্যাট্রিশিয়ান। হেড অফ রোমান প্যাট্রিশিয়ান, এটা হলো রোমান যে রাজা, ঠিক আছে, রাজার মূলত মাথা বা একটা পোর্ট্রেট, ঠিক আছে, রোমান রাজার পোর্ট্রেট। তারপরে হলো নাম্বার 2 হলো লর্ড লির পোর্ট্রেট। পোর্ট্রেট অফ লর্ড লি। পোর্ট্রেট অফ লর্ড লি। পোর্ট্রেট অফ লর্ড লি। আর লাস্ট, এটা 2 নম্বর। 3 নম্বরে হলো এই দুইটা রাজার ছবি। 3 নম্বরে হলো পম্পি অফ গ্রেট। পম্পে অফ গ্রেট, এইটা হলো এই 3টা ভাস্কর্যের কথা আপনারা উল্লেখ রাখবেন। যে এখানে হেড অফ রোমান পেট্রিশিয়ান বলতে এখানে মূলত রোমান একজন রাজার মাথা। এটা হলো পোর্ট্রেট অফ লর্ড লি। লর্ড লির হলো পোর্ট্রেট। তারপর হলো পম্পে অফ গ্রেট, মূলত একটি পম্পে নগরী নিয়েই মূলত একটি ভাস্কর্য, ঠিক আছে। এই মূলত রোমানদের একটা, যা হলো এটা আমরা চিত্রকলায় পাবো যে রোমান সভ্যতার যে ছয় দাও।
আচ্ছা, মুছে দেবো কি? স্যার আচ্ছা, এবার যদি আমরা যাই রোমান চিত্রকলা, এই শেষ। মূলত পম্পে নগরী মূলত রোমানদের একটা নগর ছিল, যার নাম হলো পম্পে নগরী। পম্পে নগরী, যা মূলত অগ্নিগিরির কারণে, অগ্নিগিরির লাভা গিলে এই পম্পে নগরী মূলত ধ্বংস হয়ে যায়। এই পম্পে নগরী বিশাল বিখ্যাত একটি নগরী ছিল রোমানদের, যে নগরীর দেয়ালে অসংখ্য চিত্রকর্ম করেছিল, যা চিত্রের বিশেষ কোনো নাম ছিল না। তবে এই পম্পে নগরীর দেয়ালে ফ্রেস্কো চিত্র তৈরি করা হতো। ফ্রেস্কো, এটা লিখে নেন, ফ্রেস্কো চিত্র। এই ফ্রেস্কো চিত্র কি? মূলত দেয়ালে সিমেন্টের গোলা দিয়ে কাঁচা অবস্থায়, কাঁচা সিমেন্ট অবস্থায় এক ধরনের দেয়ালে রং করার পদ্ধতি হলো মূলত, চিত্র অঙ্কন করার পদ্ধতি হলো ফ্রেস্কো চিত্র। ঠিক আছে, এই ফ্রেস্কো চিত্রগুলো মূলত রোমানদের সব থেকে বড় ঐতিহ্য বহন করে। ঠিক আছে, তাহলে এই পম্পে নগরীর দেয়ালে এই চিত্রগুলো তৈরি করা হতো। চিত্রগুলো কি কি একটা একটা দিয়ে দিই। নাম্বার 1 যদি আমরা দিই, এখানে কয়েকটা চিত্র দেবো, এটাই শেষ। মূলত গার্ডেন সিন, নাম্বার 2 গার্ডেন সিন, আর নাম্বার 2 হলো